Bismillahirrahmanirrahim. So, in 46D, at first, if we take a look at the stem, you will see that a boy threw a stone with a velocity of 12 meter per second. So, we have a stone here, and it has been thrown upward with a velocity of 12 meter per second. Okay. Um, in order to free a mango of mass 0.25 kg from its bud at a height of 10 meter from the ground. So there is a mango. Okay, this mango is at 10-meter height from the ground. Okay, so if the stone can get up to a height of 10 meter and touch the mango, then we will consider, then okay, the mango will be detached from the tree and it will fall on the ground. Now what we need to check, what is the height that can be covered by the stone in the upward direction. বুঝতে পারতেছো, এটা যদি 10 মিটার ডিস্টেন্সে মিনিমাম উঠতে পারে তাইলে আমরা বলবো যে ওকে, এটা কি করতে পারবে, আমটাকে ডিটাচ করতে পারবে। তো আমরা জানি যে একটা বডিকে যখন উপরের দিকে থ্রো করা হয় সেটা ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠবে সেটা বের করার একটা ফর্মুলা আমরা অলরেডি জানি, এইচ ম্যাক্স। তোমাদেরকে মোশন চ্যাপ্টারটা পড়ানোর সময় এটা পড়াইছিলাম যে, মনে আছে ফাতেমা, যে একটা বডি উপরের দিকে ম্যাক্সিমাম কতটুকু হাইট উঠবে? ফর্মুলা মনে নেই। আচ্ছা, ফর্মুলা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। বাট আমি এই জিনিসটা আমরা পড়ছিলাম তাই না, যে মানে একটা বডিকে যখন আমরা উপরের দিকে থ্রো করবো এটা ম্যাক্সিমাম কত হাইট উঠবে এবং সে হাইটে উঠতে কত টাইম লাগবে, আবার উপরের দিকে উঠে আবার নিচে পড়তে দ্যাট ইজ টাইম অফ ফ্লাইট, ওইটা কতক্ষণ, এগুলো আমরা সবগুলো বের করতে পারি। তো এইচ ম্যাক্স এটা বের করার ফর্মুলা যেটা, সেটা হচ্ছে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো স্টোনটা ম্যাক্সিমাম কতটুকু হাইটে উঠবে? মিনিমাম 10 মিটার হাইটে ওকে উঠতে হবে। তো কতটুকু হাইটে উঠে আমরা দেখি। তো এটা ভি ভেলোসিটি হচ্ছে 12, তো 2g, 2 ইনটু g কত, 9.8। ঠিক আছে, এটা ভি স্কয়ার না, সরি, ইউ স্কয়ার বাই 2g, কারণ ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি তো 0, ম্যাক্সিমাম হাইটে ফাইনাল ভেলোসিটি 0। সো ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো এটা একটু ক্যালকুলেট করো, দেখো তো কত আসে। আমি আমার ফোনের ক্যালকুলেটরে করে ফেলি। 12 স্কয়ার যেটা ডিভাইডেড বাই, এটা হয় 19.6 না, এটা আসতেছে 7.3469। ওকে, আমরা এই দুটো আসলে ওমিট করে এখানে 35 লিখে দিতে পারি, 7.35 মিটার। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে স্টোনটা 7.35 মিটার পর্যন্ত ম্যাক্সিমাম উঠে আবার নিচের দিকে পড়ে যাবে। তো এটা যদি 10 মিটার নাই উঠতে পারে তাহলে কিভাবে এটা ম্যাঙ্গোটাকে ডিটাচ করবে, কি বলছে বুঝতে পারছো? সো আমরা বলবো যে it is not possible for the boy to free the mango from its bud. Clear? Okay, let's go as 7.35 meter. It is, sorry, not greater than, it is less than 10 meter, so it is not possible. It is not possible for the boy to detach from the bud. Okay, finish. Then what we have is 48. It is 48. Okay. Now Saqib Al Hassan throws a ball of mass 0.4 kg vertically with a velocity of 334 meter per second, and the maximum height of the ball is 212 meter. Mushfiqur Rahim throws another ball of mass 0.5 kg vertically with the same velocity and reaches maximum height of 170 meter. যেহেতু মাস একটু বেশি তাহলে ওটার উপর গ্র্যাভিটি একটু বেশি কাজ করবে, কারণে এই সেকেন্ড টাইম মানে মুশফিকুর রহিম যেটা থ্রো করে সেই বলটা বেশি উপরে উঠতে পারে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমাদেরকে কি বলছে এখানে, সি নাম্বার, হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ সাকিবস বল বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। আচ্ছা, তো এখানে যেটা দেখতে হবে, আমরা যে ভেলোসিটিতে আসলে এটাকে থ্রো করব নামার সময় গ্রাউন্ড টাচ করার আগে ঠিক সেম ভেলোসিটিতেই থাকবে। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করে বলি। বলের কথা বলছে, বুঝি নাই। বল। হ্যাঁ, বল কি হইছে? না, ওকে।
আমরা স্যার তো আজকে যে লেখা এত ভালো দেখা যায় না, লেখা দেখা যাচ্ছে না। অনেক ছোট দেখা যাচ্ছে। বোঝা যায় না, অনেক ছোট না, একটু গোল গোল দেখা যায়। অন্যদিন পুরো বরাবর দেখা যাচ্ছে। এখন ঠিক আছে কিছুটা, একটু কাছে হ্যাঁ নিয়ে। এখন একটু ঠিক আছে। ওকে, 48C। আচ্ছা, এখানে যে জিনিসটা আসলে তোমাদেরকে একটু জানতে হবে সেটা হচ্ছে, মনে করো একটা বডিকে আমরা উপরের দিকে থ্রো করলাম, যে কোনো একটা বডিকে উপরের দিকে আমরা থ্রো করলাম। প্রথম এটার ভেলোসিটি মনে করো যে কোনো একটা ধরে নাও 50 মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটিতে তুমি বডিটাকে থ্রো করছো। তো বডিটা উপরের দিকে যখন উঠতে থাকবে আস্তে আস্তে বডিটার ভেলোসিটি কমতে থাকবে না, কারণ নিচের দিকে গ্র্যাভিটি কাজ করতেছে। তো বডিটার ভেলোসিটি কমতে কমতে একটা সময়ে ম্যাক্সিমাম হাইটে কি কি হবে, বডিটার ভেলোসিটি একদম জিরো হয়ে যাবে, মানে বডিটা থেমে যাবে। এটাই ম্যাক্সিমাম হাইট যেটা বডিটা কভার করতে পারবে, এর উপরে আর যাইতে পারবে না। ওখান থেকে কি হবে, ও আবার নিচের দিকে পড়া শুরু করবে। তো উপরে ওঠার সময় প্রত্যেকটা পয়েন্টে যে ভেলোসিটি ছিল না, নামার সময় দেখবা আবার প্রত্যেকটা পয়েন্টে ঠিক সেম ভেলোসিটি মেনটেন করে এই জায়গায় যখন যখন এই পয়েন্টে আসবে তখন আবার সেম 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হবে। এটা কেন? কারণ হচ্ছে এক্সিলারেশন। উপরের দিকে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সরি, উপরের দিকে যখন তুমি উঠবা তোমার একটা ডিসিলারেশন, ভেলোসিটি কমতেছে 50 থেকে 49 48, এবার উপরে উপরে কি হবে, কমতে থাকবে। তো কমতে কমতে একটা সময় জিরো হবে, আবার উপর থেকে যখন নিচের দিকে পড়া শুরু হবে আবার জিরো থেকে বাড়া শুরু করবে। বুঝতে পারতেছো জিনিসটা? 50 থেকে কমতে 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 এখানে জিরো হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড, এবং 0 মিটার পার সেকেন্ড থেকে আবার বাড়তে বাড়তে 50 হবে। তো যেভাবে কমে ঠিক সেই লেভেলে মনে করো এই যে এই পয়েন্টটাতে বডিটা দুইবার থাকবে। কখন? ফার্স্ট টাইম হচ্ছে যখন বডিটা উপরের দিকে উঠতেছে তখন একবার এই পয়েন্টটা ক্রস করে যাবে, তখন এই পয়েন্টটাতে মনে করো আমি ধরে নিলাম ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড উঠার সময়। দেন উপরে উঠতে গিয়ে আবার যখন নিচে নামবে তখন আরেকবার এই পয়েন্টে আসবে না, তখনও ভেলোসিটি উঠার সময় যেটা ছিল 20 মিটার পার সেকেন্ড, নামার সময় ঠিক এই পয়েন্টে যখন আসবে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ডে থাকবে। আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার বুঝছি। হুম। তো তাইলে এখানে আসলে আমরা এটা অনেক ইজিলি করে ফেলতে পারি। আমি জানি না ওরা আসলে কিভাবে করছে, অনেক কিছু করছে মনে হয়। তো এত কিছু আসলে দরকার হয় না এখানে। Cyclothron throws a ball of mass 0.4 kg vertically with a velocity of 30 meter per second, 34 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হুম। তো এখানে ভি আবার যেটা হচ্ছে ওরা একটু ডিফারেন্ট ভাবে করছে। আচ্ছা, তার ওদের সলিউশনটা আমি একটু দেখি। একটা বডিকে যদি 34 মিটার পার সেকেন্ডে তুমি উপরের দিকে থ্রো করো and the maximum height of the ball is 212 মিটার। আচ্ছা, ওরা বলছে 34 মিটার পার সেকেন্ডে আমরা উপরের দিকে থ্রো করি। 34 মিটার পার সেকেন্ডে উপরের দিকে থ্রো করলে এটা ম্যাক্সিমাম কত হাইটে ওঠার কথা, সেটা চাইলে আমরা এইভাবে বের করে নিতে পারি। সেটা হচ্ছে 34 স্কয়ার ডিভাইডেড বাই 2j। তো এটা করলে কত আসে একটু দেখো তো, 212 আসে কিনা। নাহলে আসলে ওদের এটাতে একটু সমস্যা আছে। না স্যার আসে না। হুম, আসে হচ্ছে 58.97 বা 98 এরকম ধরে নিয়েছে, তাই না? এরকম কিছু না আসে, দেখছো? হ্যাঁ 34। স্যার। হ্যাঁ, এইটা আসার কথা, কিন্তু ওরা বলতেছে যে ম্যাক্সিমাম হাইটে কভার করে 212 মিটার। এটা কিন্তু আসলে পসিবল না। কারণ হচ্ছে তুমি যখন একটা বডিকে এই ভেলোসিটি দিয়ে থ্রো করবা, তো আরেকটা এক্সপ্লেনেশন হইতে পারে যে ওরা জি এর ভ্যালু ডিফারেন্ট ধরছে,
কিন্তু জি এর ভ্যালু যদি ডিফারেন্ট ধরে, দেখো আবার পরে যখন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ওখানে জি এর ভ্যালু আবার ঠিকই 9.8 বসাইছে। তার মানে এই প্রবলেমটাতে একটু সমস্যা আছে। কি বলছি বুঝতে পারছো? এই ক্রিয়েটিভটা তাহলে তোমরা অ্যাভয়েড করো, কারণ এখানে একটু কনফিউজিং ডাটা, ডাটাগুলোর মধ্যে ম্যাচ নাই। যেমন এই ভেলোসিটিতে থ্রো করলে তুমি এতটুকু হাইটে ওঠার কথা, 212 মিটার হাইটে তো তুমি উঠতেই পারবে না। যদি আরেকটা কেস হতে পারে, সেটা হচ্ছে মনে করো ও একটা বিল্ডিং এর ছাদে আছে, ঠিক আছে? এই বিল্ডিং এর ছাদটা অলরেডি গ্রাউন্ডের থেকে একটা সার্টেন হাইটে আছে। এখান থেকে ও যদি বডিটাকে উপরের দিকে থ্রো করে, বডিটা এখান থেকে কিন্তু ওই যে 58 পয়েন্ট যেটা আমরা পাইছি না, 58 পয়েন্ট অতটুকু হাইটে উঠবে। গ্রাউন্ডে থেকে এটা যদি অলরেডি কোনো একটা হাইটে থাকে, দোনোটা মিলে হয়তো বা তখন 212 মিটার হইতে পারে। এটা পসিবল, কিন্তু জিনিসটা হচ্ছে যেটা আমাদেরকে এরকম কিছু বলে দেয়নি, তো তাইলে আমরা নিজে থেকে আসলে এভাবে ধরে নিতে পারবো না। ঠিক বলছি, বুঝতে পারছো? তো এটা এই ক্রিয়েটিভটা তোমরা অ্যাভয়েড করো, ওকে? আর সেফটির জন্য তোমাদের হয়তো বা মাইন্ডে এখন কোশ্চেন আসতে পারে যে যদি এরকম কোশ্চেন বোর্ড এক্সামে এসেই যায়, তখন আবার ওই পরিস্থিতিতে কি করব? তাইলে আমরা যেটা করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ তখন আসলে আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে যে গ্রাউন্ড টাচ করার আগে এটার ভেলোসিটি কত। তাইলে দেখো তো, এখান থেকে আমরা 34 ভেলোসিটিতে থ্রো করছি, তাই না? ডেফিনেটলি যখন উপরে উঠে আবার নিচের দিকে বলবে, এই পয়েন্ট বরাবর যখন আসবে তখন 34 ভেলোসিটি হবে, কিন্তু আমার তো ওই ভেলোসিটি লাগবে না। আমার লাগবে কোন ভেলোসিটি? এই যে গ্রাউন্ড টাচ করার আগের ভেলোসিটি। তো এটা কিভাবে বের করা যায়? এটা বের করতে পারি আমরা এভাবে, আমরা জানি যে ও গ্রাউন্ডের থেকে 212 মিটার হাইটে থাকবে, তাই না? এটা যদি জানি তাইলে আমরা আসলে গ্রাউন্ড টাচ করার আগে ভেলোসিটিটা বের করতে পারবো। সেটা কিভাবে বের করতে পারবো? v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। খেয়াল করো, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, যেটা কিনা এখানে, এটা আমাদের বের করতে হবে। আর ম্যাক্সিমাম হাইট থেকে যখন একটা বডি পড়া শুরু করে, আমি অলওয়েজ তোমাদেরকে ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়ানোর সময় বলে আসছি যে একটা বডিকে যখন আমরা একটা সার্টেন হাইট থেকে ছেড়ে দিব, তখন সেখানে ইনিশিয়ালি ওর ভেলোসিটি থাকবে 0, দেন আস্তে আস্তে ও নিচের দিকে পড়া শুরু করবে, ওর একটা ভেলোসিটি ক্রিয়েট হবে। তো তাইলে ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস 2 acceleration হয়ে যাবে acceleration due to gravity, that is 9.8 into s covered distance। বডিটা এখানে ছিল, এখন বডিটা এখানে আসছে, তাহলে কভার ডিসটেন্স কতটুকু? ও যতটুকু হাইটে ছিল সেটাই হচ্ছে ওর কভার ডিসটেন্স, তাহলে সেটা হবে 212। তো এখান থেকে v স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসে এটা বের করো। এটা তোমাদেরকে দেখাচ্ছি, যদি ইন কেস তোমাদের পরীক্ষা হলে এটা আসে, তোমরা কিন্তু কোশ্চেন ভুল আসছে এটা ধরে নিয়ে মানে অঙ্কটা ছেড়ে আসবা, এরকম করবে না, ঠিক আছে? যেটা পারো মানে কি করে দিয়ে আসতে হবে, এইটা করে দিয়ে আসো, ইউ উইল গেট মার্ক, ওকে ইনশাআল্লাহ। Sir, 4155.2. ওকে, তো 4155.2, তো এটা ভি স্কয়ারের ভ্যালু, ভি হবে কি রুট ওভার করতে হবে, so root over answer is equal to 64.46 meter per second, ওকে? তো এই ভ্যালোসিটি 212 মিটার হাইট থেকে যদি কোনো একটা অবজেক্ট পড়া শুরু করে, তাইলে গ্রাউন্ড টাচ করার আগে ওর এই ভ্যালোসিটি থাকবে, ওকে? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আমাকে কে জানি চ্যাটের মধ্যে মেসেজ পাঠাইছে দেখতেছি আমি। আচ্ছা, তোমাদেরকে বলছিলাম তোমাদের যে হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথ পোরশনটা আমাকে একটু পাঠাইতে, তোমরা কেউ পাঠাইলা না। ও স্যার ভুলে গেছি। তোমাদের এরপরে কোনটা করাইতে হবে সেটা তো আমার বুঝতে হবে, এই জন্য। আচ্ছা, যাই হোক, তো এরপরে আরেকটা ডাউট বলছিলা কি 8 নাম্বার না, 8 এর ডি? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখতেছি। এই আজকে ক্লাসের পরে কিন্তু ভিডিও কল দিব সবাইকে হোমওয়ার্ক চেক করার জন্য, সো রেডি থাকিও। আচ্ছা,
8 number বলছে কি kinetic energy is a kind of mechanical energy. We already know. Acha, the mass of Rahim is 30 kg and Kolim is 20 kg. So at first, let us list up the information. Mass of Rahim, let us consider that Mr is 30 kg and mass of Kolim Mk is 20 kg. Okay. Rahim runs with a velocity of 5 meter per second. Acha. Rahim runs with a velocity and Vr is equal to 5 meter per second and Kolim 6 meter per second. Vk 6 meter per second. Okay. Total work done by them to get this velocity is kinetic energy. হ্যাঁ আমরা জানি যখন একটা বডি মানে স্ট্যাটিক ছিল বাট এখন মুভিং, তো ডেফিনেটলি ও যে পরিমাণ কাজ করছে দ্যাট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। একটা বডিকে যখন নিচে থেকে উপরে তুলবো the work done is equal to potential energy. Okay, so এখানে D বলছে if the momentum of Rahim and Kolim is same then whose kinetic energy will be more relatively. আচ্ছা, এখানে আমাদেরকে বলছে কি if the momentum is same, দেখি আমি এটা একটু। আচ্ছা, তো এখানে খেয়াল করো আমরা এখানে কাইনেটিক এনার্জি আর মোমেন্টাম এটার মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার চেষ্টা করছি, এটা আমাদের থিওরিটিক্যাল এর জন্য লাগবে। তো EK ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ mv স্কয়ার। তো mv এটা 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে mv স্কয়ার বাই 2 হয়ে গেল। দেন নিচে যদি আমরা একটা m মাল্টিপ্লাই করি তাহলে উপরেও একটা m মাল্টিপ্লাই হবে। একটা m তো অলরেডি আছে আর একটা নতুন করে m যদি আনি তাহলে m ইনটু m m স্কয়ার হয়ে যাবে, m স্কয়ার v স্কয়ার। তো m দুইটার উপরে যেহেতু স্কয়ার আছে এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে লেখা যায় mv হোল স্কয়ার। নাও mv this is equal to momentum, রাইট? সো এটাকে লেখা যায় p স্কয়ার বাই 2m। তো p হচ্ছে মোমেন্টাম, ek হচ্ছে কি কাইনেটিক এনার্জি। সো আমরা লিখতে পারি ek is equal to p স্কয়ার বাই 2m। ওকে, তো আমরা কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলাম। এবার দেখো যদি আমরা রহিমের জন্য লিখি ফর রহিম কাইনেটিক ek 1 ধরলাম, রহিমের জন্য হচ্ছে কি ek 1 অথবা ek r লিখতে পারবো আমরা, যেহেতু রহিমকে r দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ek r ইজ ইকুয়াল টু কি হবে p স্কয়ার ডিভাইডেড বাই 2mr এবং ek হচ্ছে কাইনেটিক এনার্জি ফর করিম, সেটা ইকুয়াল টু কি হবে p স্কয়ার ডিভাইডেড বাই 2mk। তোমরা এখানে খেয়াল করবা যে মাস আমি ডিফারেন্ট নিছি বিকজ মাস এখানে ডিফারেন্ট দেয়া আছে। কেন আমি pr আর p কে নিইনি, কেউ কি বলতে পারবা কেন আমি মোমেন্টামটা ডিফারেন্ট নিইনি? সো সেম বলছো না ওদের মোমেন্টাম। হ্যাঁ, এখানে কোশ্চেনের মধ্যে ডি তে কোশ্চেনে বলেই দিছে যে মানে if the momentum of Kolim is same, তো p দুইটার ক্ষেত্রেই সেম। তো p যদি ইকুয়াল থাকে তাহলে আমরা এই দুইটাকে কিভাবে কম্পেয়ার করতে পারি? আমাদের কম্পেয়ার করতে হবে mr আর mk এর বেসিসে, ঠিক না? তো তাইলে এটাকে কি লেখা যায় p স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু mr হচ্ছে কত 30 কেজি 30। সো p স্কয়ার ডিভাইডেড বাই 60 আর এখানে কি হবে p স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 20, ক্যারিমাল হচ্ছে 20। সো p স্কয়ার ডিভাইডেড বাই 40। এখন আমাকে কেউ একজন বলো p স্কয়ার বাই 60 আর p স্কয়ার বাই 40 এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? স্যার p স্কয়ার বাই 60 হচ্ছে বড় না, p স্কয়ার বাই 40 বড়। ডিনোমিনেটরটা ছোট হয় তাইলে ওই ফ্র্যাকশনটা বড়। কিভাবে আমি তোমাকে বলি, একটা জিনিসকে তুমি যদি 40 ভাগ করো, 40 ভাগ করার কথা বাদ দাও, আমরা ছোট একটা एग्जांपल দিয়ে বুঝি। যে কোনো একটা জিনিসকে তুমি যদি 2 ভাগ করো পিসগুলো অনেক বড় বড় হবে না? বুঝতে পারছো? কিন্তু 2 ভাগ করার বদলে তুমি যদি ওই জিনিসটাকে এখন 4 ভাগ করো তাহলে প্রত্যেকটা পিস ছোট ছোট হবে না? তো যে কোনো একটা জিনিসকে তুমি 40 ভাগ করলা, পিসগুলোর একটা সাইজ হলো, ওইটাকে যদি আরো বেশি করে ভাগ করো, আরো 60 টাইম তুমি ডিভাইড করো, তাইলে কি হবে দেখি বলো তো? পিসগুলো আরো ছোট ছোট হয়ে যাবে না? তার মানে ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি ছোট হয়ে যায়। এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও বুঝতে পারো। এইভাবে ক্যালকুলেটরে দেখা তুমি 1/3 লেখো, এটা কত আসবে?
0.33 এরকম কিছু একটা আসবে। ওকে, আর 1/4 লেখো। তোমার কাছে মনে হতে পারে 1/4 বড় হবে, নো, এটা ভ্যালু হচ্ছে 0.25। তাহলে তুমি আমাকে বলো 0.3 বড় না 0.2 বড়? ডেফিনেটলি 0.2 বড়। 0.2 বড়? স্যার এখন কিভাবে 0.3 বড় নাকি 0.2 বড়? 0.3 তো অবশ্যই বড়, কিন্তু ডিনোমিনেটরের ক্ষেত্রে তো 2 বড় হবে না। এখানে ডিনোমিনেটর কোথায় পাইছো? এটা তো জাস্ট ডেসিমাল, ডিনোমিনেটর তো ফ্র্যাকশনের মধ্যে। ওকে, আচ্ছা, তো ফ্র্যাকশনের ক্ষেত্রে মনে রাখবা যখনই নিউমিরেটর বড় হবে তখন ফ্র্যাকশনটা বড় হবে। আর যদি নিউমিরেটর দুইটার সেম হয় তাহলে ডিনোমিনেটর যেটার বড় সেটা ছোট হবে। ডিনোমিনেটরের সাথে উল্টা রিলেশন। তো এখানে ডিনোমিনেটর এটার বড়, তো ডেফিনেটলি এটা ছোট হবে, এন্ড টোটাল ফ্র্যাকশনটা ছোট হবে, ওইটা বড় হবে। সো এটা বড়। তো এখন p²/60 এটা হচ্ছে রহিমের আর আর p²/40 এটা হচ্ছে করিমের কাইনেটিক এনার্জি। তো তাইলে আমরা বলতে পারি যে যেহেতু ওইটা বড় তাইলে করিমের কাইনেটিক এনার্জি বেশি হবে। ওরা তো আমাদেরকে এটাই দেখাতে বলছে না যে একটা রিলেটিভ রিলেশন দেখাও, দুইজনের কাইনেটিক এনার্জির একটা রিলেটিভ কম্পারিজন দেখাও। তো আমরা দেখাইলাম যে করিমেরটা রহিমের থেকে বেশি হবে। ফিনিশ। আচ্ছা, তোমাদের ওয়েভেরও আজকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো কি করতে পারছো? ওয়েভের ওখানে করিনি আমি। না স্যার আমিও করিনি। অসুবিধা নেই, তাইলে আজকে একটা কাজ করি, ওয়েভের উপর একটা হ্যাঁ এফিসিয়েন্সি এফিসিয়েন্সি। এরকম কয়েক স্যার আরাফাত লেখছে 2D and 9C। হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম কি যে এখনই চেক করে ফেলবেন জুমের ভিতরে ক্যামেরা অন করে না না না, এক একজন করে। ক্লাস টাইম আমি নষ্ট করতে চাই না, ক্লাসের টাইম কাজে লাগাতে হবে। আচ্ছা, ওকে তাহলে ক্লাস শেষের পরে কল। হ্যাঁ হ্যাঁ ওকে, 2D and 9C, 2D। হুম, ওকে, এখানে কি বলছে, একটা ফিগার দেয়া আছে, if the object is dropped freely from the point B the object follows the conservation of energy। এই সেম টাইপের অনেকগুলা করাইছে। আরাফাত তুমি বোধহয় আমার আগের লেকচার গুলো দেখো নাই, এই সেম টাইপের অনেকগুলো করেছে। আর এখানে যে সলিউশন দিছে না, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এইটাও ফলো করিও না, এটা আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়, আমি জানি না তোমাদের কাছে ইজি লাগে কিনা। আমি যেটা দেখাইছি পয়েন্ট ওয়াইজ ধরে ধরে করে যে সেভাবে করে ফেললে অনেক ইজি হবে। জাস্ট প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমাকে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি বের করতে হবে, তাইলেই হয়ে যায়। ওকে, তো এই ধরনের অনেকগুলো সলভ করেছি, আমার আগের ক্লাসের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ পেরে যাবে। ওকে, ওকে তারপরে যদি না পারো দেন আবার আমাকে জানাইও। আচ্ছা, এখানে 9 নম্বরে বলছে যে an engine of 1.5 horsepower can fill up a tank of height 20 meter within 30 minutes। আচ্ছা, তো the capacity of the tank is 2000 liter। Another engine of 2 horsepower can lift 3000 kg bricks at the same height within 25 minutes। Okay, so mathematically analyze the ratio of efficiency for both the engine। efficiency তো আমরা এখানে ইজিলি ক্যালকুলেট করতে পারি, দুইটারই ইনপুট পাওয়ার দেয়া আছে। দেখো, for the first engine, okay, কি কি দেয়া আছে, an engine of 1.5 horsepower, এটা মানে হচ্ছে ইনপুট পাওয়ার দেয়া আছে, এটাকে আমরা pi, ইনপুট পাওয়ার যেহেতু p দিয়ে পাওয়ার বোঝায়, i দিয়ে ইনপুট বোঝায়, pi লিখতে পারি, that is 1.5 horsepower। তো 1.5 horsepower মানে 1.5 into 746 watt। Okay, because 1 horsepower is equal to 746 watt। So fill up a tank of height of 20 meter within 30 minutes। আচ্ছা, তো আমাদের 8 হচ্ছে কি 20 মিনিট। এখানে আসলে fill up a tank বলছে না, কিন্তু এটা কি একটা সার্টেন হাইটে তুলছে এটা কিন্তু বলে না। যখন ট্যাঙ্ক fill up এর কথা বলবে, যে একটা ট্যাঙ্ক, এটার হাইট হচ্ছে টোটাল 20 মিটার,
এটা একটু মনে রাখতে হবে যে এখানে আমরা যখন পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব তখন কিন্তু আমাদের এখানে যে ইফেক্টিভ হাইট সেটা হবে 20/2। ঠিক আছে, কারণ কি, কারণ এখানে যখন ট্যাঙ্কটা তুমি ফিল আপ করতেছো কিছু ওয়াটারকে তুমি 20 মিটার হাইট তুলতেছো, কিছু আবার 0, সো এভারেজ করে আসলে 10 আসে। সো এটা একটু খেয়াল রাখবা। তারপরে হচ্ছে কি উইদিন 30 মিনিট টাইম হচ্ছে 30 মিনিট, দ্যাট মিন্স 30 into 60 সেকেন্ড। ওকে, the capacity of the tank is 2000 লিটার, এটাও দেওয়া আছে। লিটার থেকে আসলে আমাদের মাস বের করতে হবে, যেহেতু 2000 লিটার, তো সেটা 1 লিটার ইকুয়াল টু 1 কেজি, তাই না? আমি একটু ভুলে গেছি। যাই হোক, এই লিটার থেকে আমরা মাসটাও বের করতে পারবো। ওকে, যাই হোক, তারপরে হচ্ছে another engine of 2 horsepower, এবার সেকেন্ড ইঞ্জিনের কথা বলতেছে। টু হর্স পাওয়ার, তার মানে এটার ইনপুট পাওয়ার পি ইন, এটা হচ্ছে 2 হর্স পাওয়ার মিন্স 2 into 746 ওয়াট। ওকে, 3000 কেজি, এখানে মাস যতটুকু তুলতেছে সেটা হচ্ছে 3000 কেজি। ওকে, at the same height, বলতে আর আগেরটা যেরকম 20 মিটার হাইটে, এটাও কি 20 মিটার হাইট। within 25 minutes, তাহলে টাইম হচ্ছে কত, 25 into 60। mathematically analyze the ratio of efficiency for both engine, efficiency ক্যালকুলেট করতে হবে দুটোর জন্য। তো সেটা যদি একটু খেয়াল করো, আমরা efficiency for first engine বের করতে পারি power output divided by power input into 100%। তো আউটপুট পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারি mgh divided by t, ঠিক কিনা? এগুলো আসলে আমার মনে হয় আমরা যদি h1 t1 m1 এরকম ধরি, তাহলে এখানে তো আমরা m2 h2 আর t2 ধরতে পারবো, বিকজ আলাদা করতে হবে। ওকে, নাহলে দুটো m সেম হয়ে যাবে। তো এখানেও আমরা এই জিনিসটা মেইনটেইন করতে হবে, m1g h1 divided by t divided by p input। তো এবার ভ্যালুগুলো বসাই দাও। m1 এর ভ্যালু কত, 2000, ইনটু g হচ্ছে 9.8, ইনটু হাইট হচ্ছে এখানে 10, ডিভাইডেড বাই হবে আমাদের টাইমটা কত, 30 into 60, that is 1800 t1, ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট হচ্ছে 1.5 into 746। বাস, এখান থেকে একটা এফিসিয়েন্সি পাবা। সেকেন্ড এফিসিয়েন্সিটা আমি আর ক্যালকুলেট করে দিচ্ছি না, বিকজ তোমরা জাস্ট এখান থেকে ভ্যালুগুলো রিপ্লেস করবা। সেকেন্ড এফিসিয়েন্সি যখন এটা টু বের করবা, m1 এর জায়গায় বসবে m2, g এর জায়গায় তো g এর ভ্যালু 9.8 ওইটাই বসবে, আর h1 এর জায়গায় বসবে h2। ওকে, এন্ড p1 এর জায়গা হবে t2, আর পাওয়ার ইনপুট এই যে তখন হবে 2 হর্স পাওয়ার অথবা 2 into 746 ওয়াট। তো এখান থেকে একটা পাবা, আবার নেক্সট যখন সেকেন্ড ইঞ্জিনের জন্য ক্যালকুলেট করবা সেখান থেকে আরেকটা এফিসিয়েন্সি পাবা। দেন দুটো এফিসিয়েন্সির মধ্যে কম্পারিজন দেখাবো যে কোনটা বেশি কোনটা কম। বুঝতে পারছো? ওকে, এই ভিডিও আমি দেখতে পাচ্ছি 7 মিনিট বাকি। আচ্ছা, তোমাদের তো ওয়েবের উপর একটা রিভিশন ক্লাস লাগবে না? আমি ভাবছিলাম এই একটা ভিডিওর মধ্যে যদি ওই যে এফিসিয়েন্সি ইনক্রিজের প্রবলেমগুলো সলভ করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু আজকে একটা কাজ করি, ওয়েবের রিভিশন ক্লাসটা যেটা আজকে না করাইলে তোমরা আসলে ওই ওয়েবের ক্রিয়েটিভ গুলা আসলে করতে পারতেছো না। তো আজকে ওয়েবের উপরে রিভিশন ক্লাসটা করে ওই এফিসিয়েন্সির উপরে যে প্রবলেম সেটা নেক্সট দিন দেখবো। ওকে, তাহলে আমি ওকে। শেষ করে আরেকটা ভিডিও দিচ্ছি, তোমরা জয়েন করো, ওখানে আমরা ওয়েবের উপরে রিভিশন ক্লাস করবো।